হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির ক্লাস 12-এর প্রায় শেষ পর্যায়ের একটি অংশে আমরা চলে এসেছি। আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি সংক্রান্ত যে পরিমাপ, সেই পরিমাপের জন্য আমরা কিছু যন্ত্র ব্যবহার করি। তো সেই যন্ত্রের গুলোর মধ্যে অত্যন্ত বেসিক একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কোনো স্থানে মানে কোনো সার্কিটে তড়িতের অস্তিত্ব আছে কিনা, সেখানকার তড়িৎ প্রবাহ মাত্রা, সেখানকার হচ্ছে বিভব, কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এগুলো আমরা মাপতে পারি। তো এরকম ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেগুলো মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেমন পোটেনশিওমিটার একটি খুব গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট, যেমন হচ্ছে রোধ পরিমাপ করার জন্য পোস্ট অফিস বক্স ইত্যাদি ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ যে যন্ত্র, অর্থাৎ কিনা গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গ্যালভানোমিটারে সাধারণত যেটা করা হয়, কোনো দুটো বিন্দুর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে যখন আমরা একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করি, যুক্ত করি, তখন সেখানে কাঁটার বিক্ষেপের সাহায্যে গ্যালভানোমিটার আমাদের তড়িৎ সংক্রান্ত পরিমাপ দিয়ে থাকে। এখন এই তড়িৎ সংক্রান্ত পরিমাপ বলতে কি? যদি স্বাভাবিকভাবে বলি তাহলে তড়িতের অস্তিত্ব, দ্বিতীয়ত যে দুটো বিন্দুর মধ্যে আমি কানেক্ট করছি সেই দুটো বিন্দুর হচ্ছে বিভব পার্থক্য, সেই দুটো বিন্দুর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে সেটাও আমরা পরিমাপ করতে পারি। আমরা সমস্ত বিষয়গুলোকে আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে আমরা জানি যে ভোল্টমিটার একটা যন্ত্র, যে যন্ত্র দিয়ে আমরা হচ্ছে দুটো বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে পারি। অ্যামমিটার এটা একটা যন্ত্র, এই যন্ত্র দিয়ে আমরা কোনো পরিবাহীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, অর্থাৎ কারেন্ট কত, তা আমরা পরিমাপ করতে পারি। কিন্তু এই দুটো যন্ত্রই তৈরি করা হয় গ্যালভানোমিটারের সাহায্যে। অর্থাৎ গ্যালভানোমিটারকে মডিফাই করে আমরা ভোল্টমিটার তৈরি করতে পারি, আমরা অ্যামমিটার তৈরি করতে পারি। তো আজকে আমাদের এটাই আলোচ্য বিষয় যে প্রথমে আমরা গ্যালভানোমিটার সম্পর্কে একটুখানি জেনে নেব, তারপরে একটা গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটার তৈরি করা হয়, একটা গ্যালভানোমিটার থেকে কিভাবে হচ্ছে অ্যামমিটার তৈরি করা হয়, তাদেরকে এই ভোল্টমিটার এবং অ্যামমিটারকে সার্কিটে কিভাবে ব্যবহার করা হয় ইত্যাদি কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে সাধারণভাবে অনেক ধরনের গ্যালভানোমিটার আছে, তবু আমরা এখানে যে গ্যালভানোমিটার সম্পর্কে বলবো শুধু সেইটুকুই আমি বলবো। সেটা হচ্ছে, এখানে আমরা যে ধরনের গ্যালভানোমিটার ব্যবহার করে থাকি সেই গ্যালভানোমিটার কিন্তু তড়িৎ চুম্বকীয় মানে ইলেকট্রোম্যাগনেটিজমের উপর প্রতিষ্ঠিত। তোমরা পড়বে এটা 12 ক্লাসেই, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহীর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো শলাকা রাখা হয়, চুম্বক শলাকা, পার্মানেন্ট ম্যাগনেট, তাহলে তার বিক্ষেপ হয়। আবার উল্টো দিক থেকে এটাও বলা যেতে পারে যে যদি চুম্বকটাকে আমরা আটকে রাখি ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে, খুব বড় চুম্বক নেই, তাহলে চুম্বকটাকে না ঘোরাতে পারলে পরিবাহীটা নিজেই ঘুরে যায়। অর্থাৎ একটা চুম্বক এবং একটা পরিবাহী তারের মধ্য দিয়ে তারের মধ্যেকার যে ইন্টারঅ্যাক্টিভ যে ফোর্স, পরস্পরকে যে বল প্রয়োগ করে, এটাই তড়িৎ চুম্বকত্বের বিষয়। এবং এই তড়িৎ চুম্বকত্বের
সাহায্যেই হচ্ছে গ্যালভানোমিটার তৈরি করা হয়। গ্যালভানোমিটার সম্পর্কে আমরা তড়িৎচুম্বকত্বের চ্যাপ্টারে আরো ডিটেলে পড়বো কিভাবে তৈরি হয় ইত্যাদি। এখন জাস্ট আমি টাইপগুলো বলছি। সেটা হচ্ছে যে গ্যালভানোমিটার সাধারণত হচ্ছে দু ধরনের হয়। একটাকে বলা হয় মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার, আর একটাকে বলা হয় মুভিং কয়েল গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার হচ্ছে দুই ধরনের। গ্যালভানোমিটার তাহলে গ্যালভানোমিটার কিন্তু একটি বেসিক ইনস্ট্রুমেন্ট অফ কারেন্ট ইলেকট্রিসিটি। এই বেসিক ইনস্ট্রুমেন্টকে মডিফাই করে দুটো যন্ত্র পাওয়া যেতে পারে, একটা ভোল্টমিটার, একটা অ্যামমিটার। তো গ্যালভানোমিটারের টাইপ হচ্ছে নর্মালি দুটো, বেসিক্যালি দুটো। একটাকে বলা হয় মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার, আর একটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। এই দু রকমের গ্যালভানোমিটার ব্যবহার করা হয় বা তৈরি করা হয়। প্রথম হচ্ছে মুভিং ম্যাগনেট। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে মুভিং ম্যাগনেট মানে চলচুম্বক, মানে চুম্বকটা গতিশীল হয়। আর এখানে হচ্ছে মুভিং কয়েলটা গতিশীল হয়। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন গ্যালভানোমিটার তৈরি করার ক্ষেত্রে একটা কয়েল ব্যবহার করা হয়, কয়েলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, ফলে সেই কয়েলের চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই চুম্বক ক্ষেত্রের এবং একটি পার্মানেন্ট আরেকটি ম্যাগনেট যদি নেওয়া হয় তাদের মধ্যে ইন্টারাকশন হয়। তো মুভিং ম্যাগনেটে কি করা হয় না, একটা কয়েলের ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় একটা হচ্ছে চৌম্বক শলাকাকে রাখা হয়। যখনই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যাবে সঙ্গে সঙ্গে সেই চৌম্বক শলাকার বিক্ষেপ হবে, এবং এই বিক্ষেপের পরিমাপ করে আমরা সেই গ্যালভানোমিটারের সাহায্যে আমরা অনেক কিছু বুঝতে পারি। আমরা তড়িতের অস্তিত্ব বুঝতে পারি, আমরা ইচ্ছে করলে হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাপতে পারি, আবার ভোল্টও মাপতে পারি, অর্থাৎ দুটো বিন্দুর বিভব পার্থক্য মাপতে পারি। তো সেই ধরনের যে গ্যালভানোমিটার সেই তাকে বলা হচ্ছে মুভিং ম্যাগনেট। আর মুভিং কয়েল কি? মুভিং কয়েল গ্যালভানোমিটার হচ্ছে এখানেও একই নীতিতে কাজ করে, কিন্তু এখানে ম্যাগনেটটা ফিক্সড। একটা বড় ম্যাগনেট, একটা অশ্বক্র আকৃতির ম্যাগনেট, সেই ম্যাগনেটটা হচ্ছে ফিক্সড ম্যাগনেট, এক জায়গায় আটকানো থাকে, আর তার মধ্যে তার চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকা একটা কয়েলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, ফলে কয়েলটা হচ্ছে ঘুরে যায়। এই কয়েলের ঘূর্ণনে কত ডিগ্রি ঘুরলো, কতটা কোণে ঘুরলো, সে অনুযায়ী স্কেল তৈরি করে একটা ক্যালিব্রেশন করা হয়, এবং সেখানেও কিন্তু আমরা এই ধরনের তাড়িতিক পরিমাপগুলো করতে পারি। তাই গ্যালভানোমিটার তার কনস্ট্রাকশন উপর ভিত্তি করে, অর্থাৎ তার গঠনের উপর ভিত্তি করে দু ধরনের গ্যালভানোমিটার হয়। একটা হচ্ছে মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার মানে চলো চুম্বক গ্যালভানোমিটার, আর মুভিং কয়েল গ্যালভানোমিটার বা চলকুণ্ডলী গ্যালভানোমিটার। তো এই হচ্ছে বিষয়। এইবারে আমরা বলবো ভোল্টমিটার এবং অ্যামমিটার। আমরা ভোল্টমিটার এবং অ্যামমিটার সম্পর্কে ইতিমধ্যে যা জেনেছি, আমরা পুরনো ক্লাসে মানে ক্লাস 10-এ আমরা যা জেনেছি তাতে হচ্ছে যে ভোল্টমিটার দিয়ে দুটো বিন্দুর বিভব পার্থক্য মাপা যায়, আর অ্যামমিটার দিয়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে মাপা যায়। এই দুটো জিনিসই কিন্তু গ্যালভানোমিটারকে হচ্ছে মডিফাই করে তৈরি করা হয়। তো আজকে আমরা এখন আমাদের আলোচনাটা এই জায়গায় যাবে যে গ্যালভানোমিটারকে আমরা কিভাবে একটা হচ্ছে অ্যামমিটার তৈরি করতে পারি, আবার গ্যালভানোমিটার থেকে কিভাবে আমরা একটা ভোল্টমিটার তৈরি করতে পারি। আমরা প্রথমে যেটা আলোচনা করব যে একটা অ্যামমিটার তৈরি করব, যেটা হচ্ছে গ্যালভানোমিটারকে মডিফাই করে। তাহলে আমি পুরোটা মুছলাম। তাহলে এখানে হচ্ছে কনস্ট্রাকশন of
এ অ্যামমিটার, কনস্ট্রাকশন অফ অ্যান অ্যামমিটার। বুঝেছে? একটা অ্যামমিটার কি করে তৈরি করা হবে গ্যালভানোমিটার দিয়ে। প্রথমেই বলি যে গ্যালভানোমিটার, এই অ্যামমিটার হচ্ছে কি মাপা হয়? তড়িৎ প্রবাহ মাপা হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তড়িৎ প্রবাহ যদি মাপতে হয় তাহলে যে বর্তনীর মধ্য দিয়ে বা যে ব্রাঞ্চের মধ্য দিয়ে বা যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তার সঙ্গে শ্রেণী সমবায় রাখতে হবে, কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে শ্রেণী সমবায় কিন্তু তড়িৎ প্রবাহটা সেম থাকে। তাহলে তড়িৎ প্রবাহ যদি সেম থাকে, তড়িৎ প্রবাহকে যদি আমাকে মাপতে হয় তাহলে অবশ্যই ওই বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে রাখতে হবে অ্যামমিটারটাকে। এক। 2 নম্বর যে বিষয়টা সাধারণ বোধ দিয়ে আমরা বুঝতে পারি যে যদি মনে করো যে অ্যামমিটারটা আমি ব্যবহার করব সেই অ্যামমিটারটা শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, সেই অ্যামমিটারের একটা তো রোধ থাকবে, কম হোক বেশি হোক একটা রোধ থাকবে। যখনই আমি রোধটা যুক্ত করব, মানে অ্যামমিটারটা যুক্ত করব, তখনই কিন্তু বর্তনীর রোধটা বেড়ে যাবে। অর্থাৎ জাস্ট এইরকম, ধরো এটা একটা গ্যালভানোমিটার, তো এইটার গ্যালভানের রোধ, এটার অ্যামমিটার। এই অ্যামমিটারটা ধরো এই বর্তনীটার মধ্যে একটা রোধ আছে, এই রোধের সঙ্গে আমি অ্যামমিটারটা যুক্ত করলাম, এইভাবে আমি কারেন্টটা মাপবো। তো আমি যদি অ্যামমিটারটাকে যুক্ত না করে শুধু যদি এইটা মাপি তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট যাবে। এই কারেন্ট একদম অ্যাকিউরেট, মানে আর এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে এটা আমরা মাপতে চাইছি। তো এটা যখনই আমরা এখানে অ্যামমিটারটা যুক্ত করব শ্রেণী সমবায়ে, সঙ্গে সঙ্গে অ্যামমিটারের একটা নিজস্ব রোধ আছে, সেই রোধের জন্য এখন রোধটা কিন্তু দেখো আর প্লাস অ্যামমিটারের রোধ যদি আমরা মনে করো এ ধরি, এ ওহম আর এটা আর ওহম, তাহলে এখন তুল্য রোধ কত? আর প্লাস এ। তাহলে স্বাভাবিকভাবেই বর্তনীর রোধ বেড়ে গেলে আই এর পরিমাণটা কিন্তু এক থাকবে না, আইটা হচ্ছে কমে যাবে। তার মানে আমি অ্যাকিউরেট আমি মাপতে চাইছিলাম এর মধ্য দিয়ে রোধ কত, প্রবাহ কত, সেটা কিন্তু আমি অ্যাকিউরেটলি মাপতে পারছি না, কারণ যখনই আমি অ্যামমিটার যুক্ত করব তখনই পরিবাহীর রোধ বেড়ে যাবে, আর রোধ বেড়ে গেলেই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে। তাহলে এর উপায় কি? এর উপায় হচ্ছে, সব থেকে ভালো উপায় হচ্ছে এমন একটা অ্যামমিটার ব্যবহার করা যার রোধ থাকবে না। তাহলে আমরা অ্যাকিউরেট হচ্ছে ইয়েটা পাবো, হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা মাপতে পারবো। কিন্তু এটা কি সম্ভব? আমি আগের ক্লাসেও বলেছি যে পরিবাহী তার রোধ যত কমই হোক জিরো কখনো হয় না। তাহলে জিরো রোধ বিশিষ্ট পরিবাহী বা অ্যামমিটার পাওয়া অসম্ভব। তাই আমায় যেটা করতে হবে, ভুল যতটা কম আসে সেইটা করতে হবে। তাহলে কি করতে হবে? রোধটাকে ভীষণ ভাবে কমিয়ে ফেলতে হবে, অর্থাৎ অ্যামমিটারের রোধটাকে ভীষণ ভাবে কমিয়ে ফেলতে হবে। এই অ্যামমিটারের রোধটাকে আমাকে ভীষণ ভাবে কম করতে হবে। তাহলে এইবার যে প্রশ্নটা আমাদের আলোচনায় ছিল যে একটা গ্যালভানোমিটার থেকে আমরা কিভাবে অ্যামমিটার তৈরি করব। গ্যালভানোমিটারের রোধ কেমন? গ্যালভানোমিটারের রোধ তো, গ্যালভানোমিটারের ভেতরে একটা কয়েল আছে, স্বাভাবিকভাবেই এর রোধের মান কিন্তু মধ্যম মানের, অর্থাৎ এর রোধ বেশ খানিকটা বেশি। এই রোধটাকে তাহলে কমাতে হবে। আমায় যদি অ্যামমিটার তৈরি করতে হয় এই রোধটাকে ভীষণ ভাবে কমিয়ে ফেলতে হবে। তাহলে কি করে কমাবো? আমরা কিন্তু ইতিমধ্যে জেনেও গেছি যে রোধ কম করা যায় সমান্তরাল সমবায় ব্যবহার করে। আমরা সমান্তরাল সমবায়ের যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম সেখানে কি দেখেছিলাম না, কতকগুলো রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাহলে যে তুল্যাঙ্ক রোধটা হয় সেই তুল্যাঙ্ক রোধটা ব্যবহৃত যে রোধগুলোর তুল্যাঙ্ক রোধ আমি বার করছি তার যেটা ক্ষুদ্রতম, তার মধ্যে যেটা সব থেকে ছোট তার থেকেও ছোট হয় তুল্য রোধটা। তার মানে আমি যদি এই যে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে মধ্যম মানের,
মিডিয়াম রেজিস্ট্যান্স রেঞ্জ, তাহলে এর সঙ্গে যদি আমি একটা সমান্তরাল সমবায়ে একটা ক্ষুদ্র মানের রোধ ব্যবহার করি, তাহলে গ্যালভানোমিটার সহ ওই যে রোধটা সমান্তরাল সমবায়ে দুটো মিলিয়ে কি হবে, তুল্যাঙ্ক রোধটা অনেক কমে যাবে। আর তখনই আমরা এই গোটা জিনিসটাকে, মানে ওই সমান্তরাল সমবায়ে রোধটা প্লাস হচ্ছে যে গ্যালভানোমিটারটা নিয়ে, এইটা নিয়ে আমরা একটা অ্যামমিটার তৈরি করতে পারবো। তাই আমরা এটা বুঝতে পারলাম যে একটা গ্যালভানোমিটার থেকে একটা অ্যামমিটার তৈরি করার ক্ষেত্রে মূল নীতি যেটা হলো, সেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধকে কমানোর জন্য গ্যালভানোমিটারের সঙ্গে অতি ক্ষুদ্র মানের একটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমগ্র সিস্টেমের রোধ হচ্ছে অনেক কমে যায়। তখন এই সিস্টেমটাকে আমরা অ্যামমিটার হিসাবে ব্যবহার করি। তাহলে গ্যালভানোমিটারকে আমরা অ্যামমিটার তৈরি করলাম। আমরা একবার একটু ছবিটা দেখে নেব। তাহলে এটা হচ্ছে অ্যামমিটারের ব্যবহার দেখালাম। আমরা আজকে আবার এখানে ঘুরে এখন অ্যামমিটার তৈরি করার ক্ষেত্রটা আমি দেখাচ্ছি। তো প্রথমে বলি যে একটা গ্যালভানোমিটার, এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মনে করো একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে, এটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। তাহলে এই ব্যাটারি থেকে আমি মনে করলাম, ধরলাম এটার বিভব হচ্ছে ভি, তো এখান দিয়ে আই তড়িৎ প্রবাহ আসছে। এই আই তড়িৎ প্রবাহটা এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার আই তড়িৎ প্রবাহ এদিক দিয়ে ঢুকছে। কারণ আমি আবার বলছি যে একটা ব্যাটারি থেকে বা একটা সেল থেকে পজিটিভ প্রান্ত থেকে যে প্রবাহ মাত্রা বেরোবে, নেগেটিভ প্রান্ত দিয়ে সেলে কিন্তু সেই প্রবাহ মাত্রায় ঢুকবে। অর্থাৎ এটা যদি আই হয় তাহলে এটাও হবে আই। তাহলে এই গ্যালভানোমিটার এরম ভাবে যুক্ত করা আছে। এখন গ্যালভানোমিটারের রোধ যেহেতু মধ্যম মানের, তাহলে এই প্রবাহকে অনেকটাই কমিয়ে দেবে। মানে এখানে আমি ইচ্ছে করলে একটা রোধ ব্যবহার করতেও পারি, বা সরাসরি শর্ট সার্কিট এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে না বুঝতে পারি। এবার কি করব, এইটা যখনই দেব, এই কারেন্টটা কিন্তু যদি এটা সরাসরি যুক্ত করতাম এটা ছাড়া, তখন কিন্তু কারেন্টের মান যা হতো, এখন এইটা যুক্ত করার কারণে কারেন্টের মান কিন্তু অত কমে যাবে, কারণ এটার একটা রোধ আছে। তো মনে করলাম এর রোধ হচ্ছে জি ওহম, জি। এইবার এর সঙ্গে শ্রেণী এই সমান্তরাল সমবায়ে একটা ক্ষুদ্র মানের রোধ এরম ভাবে যুক্ত করলাম। এই গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ের একটা ক্ষুদ্র মানের রোধ ব্যবহার করলাম, মনে করলাম রোধটার মান হচ্ছে এস ওহম। তাহলে একটা জি রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি ক্ষুদ্র রোধ এস আমি যুক্ত করলাম। তাহলে এই সমগ্র ব্যবস্থাটাকে, এই গোটা জিনিসটা মিলিয়ে এই গোটাটাকে আমরা বলতে পারি একটা অ্যামমিটার। অর্থাৎ এই গোটা জিনিসটা যখন আমরা আগের সার্কিট এঁকেছিলাম, মানে এখানে একটা রোধ তো অবশ্যই আছে আমি ধরে নিতে পারি, তাহলে আগের সার্কিটে কি এঁকেছিলাম, এই রোধটা এইখানে অ্যামমিটারটা দেখিয়েছিলাম আর এরকম ছিল। তো এই অ্যামমিটার মানে এই মানে গ্যালভানোমিটার আর শান্ট মিলিয়ে এই গোটাটাই, তাহলে এইটা হচ্ছে। এবং দেখো এই গোটা যন্ত্রটা কিভাবে যুক্ত করা আছে, গোটা যন্ত্রটাকে এই সার্কিটের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। ছেলে মেয়েদের যেটা, ছাত্রছাত্রীদের যেটা গোলমাল পাকে, সেটা হচ্ছে এই শ্রেণী আর সমান্তরাল। অ্যাকচুয়ালি মানে অ্যামমিটার কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে আমরা একটা সমান্তরাল সমবায়ে রোধ ব্যবহার করি, সমগ্র এই ব্যবস্থাটাকে আমরা অ্যামমিটার বলি। কিন্তু অ্যামমিটারটা যখন আমি সার্কিটে ব্যবহার করব তখন কিন্তু শ্রেণী সমবায় অর্থাৎ এইভাবে যুক্ত হবে গোটা ব্যবস্থাটা। তো এটা হচ্ছে অ্যামমিটার। এখন এই যে রোধটা আমি ব্যবহার করলাম, আমি একটু মুছে আবার নতুন করে একবার আঁকছি। এই যে একটা ক্ষুদ্র মানের রোধ আমি এখানে ব্যবহার করলাম গ্যালভানোমিটারের সঙ্গে, এটা গ্যালভানোমিটার, আমি আর ওটা পুরোটা আঁকছি না। আই কারেন্ট আসছে এখান থেকে, যখনই আমি এটা যুক্ত করলাম কি হলো, এটা এস। এখন এই যে মূল প্রবাহ, এটা এই মূল প্রবাহটা কি হবে,
এই দিকে আর এই দিকে ভেঙে যাবে। তোমরা জানো যে সমান্তরাল সমবায় হলে তড়িৎ প্রবাহটা বিভাজিত হয়ে যায়, ভোল্টেজটা কিন্তু একই থাকে। দুটো রোধের মধ্যে বা তিনটে রোধের মধ্যে বা চারটে রোধের মধ্যে দুই প্রান্তের যে ভোল্টেজ সেটা ঠিক থাকে, কিন্তু প্রতিটার মধ্য দিয়ে মূল কারেন্টটা বিভাজিত হয়ে যায়। এখানে মূল কারেন্টটা হচ্ছে আই, এইখানে এসে একটা অংশ এদিকে চলে গেল, একটা অংশ এদিকে চলে গেল। এই দিকের অংশটা হচ্ছে আমি ধরে নিলাম আইজি, আর এই দিকের অংশটা আমি ধরে নিলাম আইএস। এখন স্বাভাবিকভাবে যদি একটা প্রশ্ন করা হয় যে আইজি না আইএস কোনটা বেশি, খুব স্বাভাবিকভাবেই উত্তর হচ্ছে, আমি একটু আগেই বলেছিলাম যে এস এর মানটা এমন নেওয়া হয় যাতে খুব কম মানের একটা রোধ, জি এর থেকে তো অনেক কম, তাহলে স্বাভাবিকভাবে এই কারেন্টটা কোন দিকে বেশি যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেদিকে রোধ কম, তাহলে পরে এস এর দিকে বেশি কারেন্ট যাবে। অর্থাৎ নর্মালি এই আইএস এর মানটা আইজির থেকে বেশি হয়, অর্থাৎ মূল প্রবাহের বেশিরভাগ অংশটা তোমার হচ্ছে যে এই এস রোধের মধ্য দিয়ে চলে যায়। এখন এই যে এস রোধটা, এখানে শুধু গ্যালভানোমিটার তৈরি করাই নয়, সরি অ্যামমিটার তৈরি করাই নয়, এই এস রোধটার আরো অনেক ভূমিকা রয়েছে। কি ভূমিকা রয়েছে? প্রথম কথা হচ্ছে যে মনে করো এরকম একটা গ্যালভানোমিটার তুমি পেয়েছো, সেই গ্যালভানোমিটারের বা তুমি একটা অন্য তড়িৎ যন্ত্র ধরো পেয়েছো, তো সেইটার মধ্যে মনে করো প্রত্যেকটা যন্ত্রের দেখবে একটা নির্দিষ্ট সীমা থাকে। ধরো এই গ্যালভানোমিটারটার তড়িৎ প্রবাহ মাত্রার সীমা হচ্ছে, লেট আস সাপোজ একটা কিছু আছে, ধরো আমি কথায় বলছি 1 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যেতে পারে ম্যাক্সিমাম। তাহলে যখন 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায় তখন এই গ্যালভানোমিটারের যে কাঁটা সেটা সর্বোচ্চ বিক্ষেপ হয়, মানে ম্যাক্সিমাম বিক্ষেপ হয়। তার বেশি যদি তুমি তড়িৎ প্রবাহ পাঠাও তাহলে সঙ্গে সঙ্গে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে, কাঁটাটা ভেঙে যাবে, তারপরেও যদি তড়িৎ প্রবাহ ভেতরের কয়েলটা পুড়ে যাবে। তার মানে এই যে গ্যালভানোমিটার, এই যন্ত্রটার একটা ম্যাক্সিমাম তড়িৎ পরিবহন ক্ষমতা আছে। কিন্তু এই ধরে নাও 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এ বহন করতে পারে, আর তুমি 10 অ্যাম্পিয়ার মাপতে চাইছো। ধরো এখান থেকে 10 অ্যাম্পিয়ার আসছে, তো এখান থেকে 10 অ্যাম্পিয়ার আসছে, তোমাকে কি করতে হবে, এদিকে আমি এমন ভাবে এসটা ব্যবহার করব, আমি আগেই বলেছি এস এর মধ্য দিয়ে যত তুমি এসটাকে ছোট করবে তত আইএসটা বাড়বে। তাহলে এস এর মানটাকে আমি এমন ভাবে চুজ করব, ক্যালকুলেশন করে আগে দেখে নেব যে এর মধ্য দিয়ে ধরো সর্বোচ্চ প্রবাহটাই গেল 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, তাহলে আসছে 10 অ্যাম্পিয়ার, তাহলে বাদ বাকি অ্যাম্পিয়ার কত না 9 অ্যাম্পিয়ার। আমি এটা 1 অ্যাম্পিয়ার লিখছি আর এটা 9 অ্যাম্পিয়ার, তাহলে এদিকে গেল 9 অ্যাম্পিয়ার, এদিকে গেল 1 অ্যাম্পিয়ার। তার মানে দেখো এই ক্যালকুলেশন থেকে আমি কিন্তু মোট কারেন্ট কত এটা কিন্তু মেপে দিতে পারি। আমি যদি এটার সর্বোচ্চ বিক্ষেপ মানে আমি দেখতে পাচ্ছি কাঁটায় 1 অ্যাম্পিয়ার, কিন্তু এটার মান কত 10 অ্যাম্পিয়ার, সেটাও মেপে দিতে পারি। কিরকম দেখো, এই যে এই দুটো বিন্দু, এই দুটো বিন্দুতে এর ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে কমন, তার মানে এই দুটোর বিভব হচ্ছে সেম। তার মানে এর বিভব কত, এদিকে কারেন্ট যাচ্ছে আইজি আর এর রোধ হচ্ছে জি, তাহলে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কত ওহমের সূত্র অনুযায়ী, জি ইন্টু আইজি ইজিক্যালস টু, এই দুটো বিন্দুর বিভব পার্থক্য একই, তাহলে এদিকে কারেন্ট যাচ্ছে কত আইএস আর এর হচ্ছে এস, তার মানে আইএস ইন্টু এস। তাহলে আমি দেখো এখান থেকে আইজি বাই আইএস সমান এস বাই জি লিখতে পারি। এই ইকুয়েশন থেকে আইজি বাই আইএস সমান এস বাই জি। তাহলে ধরো আমি এখান থেকে আমি লিখলাম আইজি বাই আইএস প্লাস আইজি, এটা যোগ প্রক্রিয়া করলাম, তাহলে এদিকে কি লিখবো এস বাই জি প্লাস এস। এখন আমি যদি আইজি বাই আইজি প্লাস আইএস মানে কি মূল প্রবাহ আই, তাহলে আই ইজিক্যালস টু এস বাই জি প্লাস এস। অতএব আই সমান আমি কি লিখতে পারি জি প্লাস এস বাই এস ইন্টু আইজি। দেখো আইজির মানটা তুমি গ্যালভানোমিটারে পেয়ে গেছো,
আর এস আর জি এর মানটা তুমি জানো, আর এস এর মানটা না জানলে এস এর মানটা বার করতে পারবে আই জেনে, আর এস এর মানটা জানা থাকলে আই কত যে হতে পারে সেটা তুমি বার করতে পারো। অর্থাৎ দেখো গ্যালভানোমিটারে 1 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, কিন্তু তুমি হিসেব করে এখানে বার করে দিতে পারো যে মোট কত মূল প্রবাহ ছিল, অর্থাৎ কত আমি মাপতে পারছি হিসেব মতো। তো এই যে ব্যাপার, তার মানে আমরা কি করছি, মূল প্রবাহকে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে পুরোটাকে প্রবাহিত না করে একটা বিকল্প পথ দিয়ে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। এই যে বিকল্প পথ ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহকে পাঠানো হচ্ছে, এই বিকল্প পথ ব্যবস্থার নাম হচ্ছে শান্ট। এই যে রোধ, এই রোধটার নাম হচ্ছে শান্ট বলা হয়, শান্ট। আর এর ব্যবস্থাটাকে বলা হয় শান্টিং, মানে পুরো ইয়েটাকে শান্টিং করে দেয়, অর্থাৎ বিকল্প পথে তড়িৎটাকে প্রবাহিত করে দেয়া যন্ত্রটাকে। বা তার মানে দেখো, এই যে এস একটা ক্ষুদ্র মানের একটা রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করছে, এর কত কাজ। 1 নম্বর কাজ হচ্ছে যে এই যন্ত্রটাকে বাঁচাতে পারে এই রোধটা, ম্যাক্সিমাম কারেন্টের মধ্য দিয়ে চলে গিয়ে যন্ত্রকে বাঁচিয়ে দিতে পারে। 1, হঠাৎ কোনো কারেন্ট চলে এলো বেশি, এর মধ্য দিয়ে বেশিরভাগটা চলে যাবে। 2, এই যে যন্ত্র দিয়ে আমি মাপছি সেই যন্ত্রের রেঞ্জকে বাড়িয়ে দিতে পারে। আমি মাপছি আইজি, এখানে মাপতে পারছি, কিন্তু আমি ক্যালকুলেট করে বার করতে পারছি কত, আই মানে আইজির থেকে অনেক বেশি। তাহলে দেখো তার রেঞ্জ বাড়িয়ে দিচ্ছে। আমি 1 অ্যাম্পিয়ার মেপে আমি বলে দিতে পারি ওখান দিয়ে 10 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, সেটা কিন্তু আমি ক্যালকুলেশন করে বার করে দিতে পারি। তার মানে এই যন্ত্রটার মাপার রেঞ্জ, আর আবার এবার মাপার রেঞ্জ মানে তুমি যদি মনে করো এটা যদি ফিক্সড করে দাও এস এর মানটাকে, তাহলে সেই যন্ত্রটা যেটা দিয়ে তুমি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে তুমি 15 অ্যাম্পিয়ার মাপতে পারো, তাহলে সেই 15 অ্যাম্পিয়ার তুমি ক্যালিব্রেশন করে যে স্কেলটা তৈরি করবে সেভাবে করলেই হবে, তাহলে ক্যালকুলেশনও করতে হবে না। তাহলে পরে এখান দিয়ে এই যে একটা কাজ, তাহলে প্রথমত যন্ত্রটাকে রক্ষা করা, দ্বিতীয়ত হচ্ছে যে রেঞ্জটাকে বাড়িয়ে দেয়া। তো এইভাবে আমরা এই শান্ট ব্যবস্থার সাহায্যে এটা করতে পারি। তার মানে একটা গ্যালভানোমিটারকে আমরা শান্ট করে, একটা ক্ষুদ্র রোধের সাহায্যে শান্ট করে আমরা একটা অ্যামমিটার তৈরি করতে পারি। তো আমি যদি এইভাবে একটা বলা হয় অনেক সময়, যে এটাকে বলা হয় পাওয়ার অফ শান্ট, একটা কথা আছে পাওয়ার অফ শান্ট, পাওয়ার অফ শান্ট, শান্টের পাওয়ার কত। পাওয়ার অফ শান্ট এটা হচ্ছে যে যদি মনে করো মূল প্রবাহটা, যেটা মূল প্রবাহের যদি 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে শান্টের পাওয়ারকে বলা হবে n। আমরা আবার বলছি, ধরো আই হচ্ছে মূল প্রবাহ এখানে, তাহলে মূল প্রবাহ হচ্ছে আই, মূল প্রবাহ সমান আই, তাহলে আইজি সমান কত হবে, I/n, I/n, অর্থাৎ কিনা মূল প্রবাহের 1/n অংশ, 1/n অংশ, তার মানে I ইন্টু 1/n, এটা হচ্ছে আইজি যদি হয়, তাহলে শান্টের পাওয়ার কত বলা হবে, শান্টের পাওয়ার বলা হবে n পাওয়ার। শান্টের পাওয়ার কত না, n। যদি মূল প্রবাহের 1/n অংশ যদি হচ্ছে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে পরে শান্টের পাওয়ারকে বলা হবে n। এখন একটা n পাওয়ারের একটা শান্ট ব্যবহার করে আমরা গ্যালভানোমিটারের পাল্লাকে কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি। গ্যালভানোমিটারের পাল্লাকে আমরা তার মানে n গুণই বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ যা আমি মাপবো তার থেকে n গুণ মাপা সম্ভব। তো সেটা আমরা একটুখানি দেখে নিই, ঠিক আছে। তো এটা একটুখানি আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, অ্যামমিটারের আচ্ছা ইনক্রিজ of range of an ammeter,
রেঞ্জটা ইনক্রিজ করবো। ধরো একটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে নর্মাল রেঞ্জ অফ গ্যালভানোমিটার ইজ ইকুয়ালস টু মনে করো আইজি। তার মানে আইজি কারেন্ট ম্যাক্সিমাম যেতে পারে, এর রেঞ্জটাকে আমরা এন গুণ বাড়িয়ে দিতে পারি, মানে এন আইজি আমরা মাপতে পারি। কিভাবে? তাহলে আমরা নর্মাল রেঞ্জ অফ আইজি এটা আমরা মাপতে পারি। তাহলে পরে তার মানে মেন কারেন্ট ইজ ইকুয়ালস টু আই। ইফ মেন কারেন্ট যদি আই হয় তাহলে আমরা লিখতে পারি আইজি বাই আইএন, সরি আইজি বাই আই ইজ ইকুয়ালস টু 1/n। আইজি বাই আই ইজ ইকুয়ালস টু 1/n, মানে তার মানে আই সমান এন আইজি, অর্থাৎ এনটা একটা ভগ্নাংশ, এন গুণ, তার মানে এর রেঞ্জটা এন গুণ বৃদ্ধি পাবে। আই ইজ ইকুয়ালস টু এন আইজি, তাহলে আইজি বাই আই ইজ ইকুয়ালস টু এন। এইটা যদি আমাকে করতে হয় তাহলে গ্যালভানোমিটারের রোধ যদি জি হয় তাহলে শান্টের রোধ কত হবে? গ্যালভানোমিটারের রোধ যদি আমাদের জি হয় তাহলে শান্টের রোধ হচ্ছে কত হবে? ঠিক আছে, এবার দেখো আইজি বাই আই, আমরা এখানে যদি গ্যালভানোমিটারের রোধ জি হয় তার মানে আমরা দেখো এখানে ইতিমধ্যে পেয়ে গেছি আইজি বাই আইএস সমান হচ্ছে এস বাই জি। তার মানে আইজি বাই আইএস প্লাস আইজি সমান হচ্ছে এস বাই জি প্লাস এস। তার মানে আইজি বাই আই সমান হচ্ছে এস বাই জি প্লাস এস। তাহলে আইজি বাই আই মানে এস বাই জি প্লাস এস। তাহলে এখানে আমি যদি এস বাই জি প্লাস এস ইজ ইকুয়ালস টু 1/n লিখি, তাহলে ns সমান জি প্লাস এস और ns माइनस एस समान जी और s इंटू n माइनस 1 समान g, दैट इज s इज इक्वल्स टू g बाई n माइनस 1। তার মানে কি? তার মানে হলো একটা গ্যালভানোমিটারকে যদি আমি পাল্লা n গুণ বৃদ্ধি করতে চাই তাহলে শান্টের রোধ হবে গ্যালভানোমিটারের যা রোধ তার n-1 ভাগ এই g বাই n-1। ধরো আমি যদি কথায় বলি যে একটা গ্যালভানোমিটারের পাল্লাকে আমি 10 গুণ বৃদ্ধি করতে চাই তাহলে শান্টের রোধ কত হবে? g বাই 10 মাইনাস 1 মানে g বাই 9। এবার g এর মান যা আছে, ধরো g এর মান যদি 90 হয় তাহলে 90 বাই 9 মানে 10। তার মানে 10 ওহমের যদি আমরা একটা শান্ট ব্যবহার করি তাহলে ওই গ্যালভানোমিটারের রেঞ্জকে আমরা হচ্ছে 10 গুণ হচ্ছে বৃদ্ধি করতে পারবো, আমরা 10 গুণ বৃদ্ধি করতে পারবো। এখন যখনই তোমার শান্ট আমরা ব্যবহার করছি তখনই কি হবে না, সেটা একটা অ্যামমিটারে পরিণত হবে। ধরো শান্টের মান তো অনেক কম, 20, আমরা এখানে দেখলাম শান্টের মান অনেক কম, তো তার মানে সেটা একটা অ্যামমিটারে পরিণত হবে। তাহলে সেই অ্যামমিটারটায় আমরা দেখতে পাচ্ছি যে গ্যালভানোমিটার ব্যবহার করা হয়েছে তার রোধ হচ্ছে জি, আর যে শান্ট ব্যবহার করা হয়েছে তার রোধ হচ্ছে জি বাই n-1। তাহলে গ্যালভানোমিটারটার রোধ কত হবে? তাহলে গ্যালভানোমিটারটার তুল্য রোধ কত হবে না, গ্যালভানোমিটারটার তুল্য রোধ হবে 1/a। আমি এই যদি গ্যালভানোমিটারের তুল্য রোধ ধরে, দুটো সমান্তরালে আছে, তাহলে 1/g প্লাস 1/g বাই n-1 ইন্টু g, মানে 1/s। আচ্ছা বেশ, এটা আরেকবার লিখি, 1/s, তাহলে 1/a ইজ ইকুয়ালস টু 1/g। এখানে s এর মান পেয়েছি আমরা g বাই n-1, তাহলে 1/s এর মান কত হবে? n-1/g और 1/a ইজ ইকুয়ালস টু g লসাগু 1 প্লাস n-1, 1 কেটে গেল, দ্যাট ইজ n/g। অতএব a সমান তাহলে কত হবে? g বাই n। দেখো লক্ষ্য করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যালভানোমিটারকে তার যদি রেঞ্জকে n গুণ বৃদ্ধি করতে হয় তাহলে যে শান্টকে ব্যবহার করব সেই শান্টের রোধ হবে জি বাই n-1। যত গুণ বৃদ্ধি করব জি বাই তত -1।
তাহলে এটা হলো শান্টের রোধ, আর গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। এই দুটো মিলিয়ে যে যন্ত্রটা তৈরি হলো সেটা অ্যামমিটার। তাহলে সেই অ্যামমিটারটার রোধ কত না, অ্যামমিটারটার রোধ হচ্ছে G/N। তার মানে একটা অ্যামমিটারের রোধ যদি n গুণ বৃদ্ধি করতে হয় তাহলে একটা অ্যামমিটারের রেঞ্জ বা পাল্লা যদি n গুণ বৃদ্ধি করতে হয় তাহলে পরে কি করতে হবে না, তার রোধকেও n গুণ কমাতে হবে। এই যে এ সমান কত হয়েছে, জি, আগের রোধ কত ছিল গ্যালভানোমিটারের, G/N। যত গুণ আমি বাড়াবো পাল্লাটাকে তত দিয়ে ভাগ হবে, অর্থাৎ কিনা সেই অ্যামমিটারের রোধ হবে গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই আমি যত গুণ পাল্লা বৃদ্ধি করছি তত। তাহলে এইটা হচ্ছে একটা গ্যালভানোমিটারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে শান্ট ব্যবহার করে আমরা পাল্লা বৃদ্ধি করলাম ইত্যাদি ইত্যাদি। এইবারে আমি যে বিষয়টা আমি এখন বলবো সেটা হচ্ছে যে একটু আগে যেটা আমি বলছিলাম, আমি একটু ম্যাথামেটিক্যালি দেখবো যে একটা গ্যালভানোমিটারকে আমরা যদি হচ্ছে যে শ্রেণী সমবায় যুক্ত করি। আমি আবার বলছি, গ্যালভানোমিটার তৈরি করা হয় ক্ষুদ্র মানের একটি রোধকে গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমান্তরাল সমবায় যুক্ত করে অ্যামমিটার তৈরি করা হয়। কিন্তু অ্যামমিটার বর্তনীতে সমগ্র ব্যবস্থাটাকে অ্যামমিটার বলে, অ্যামমিটারকে বর্তনীতে ব্যবহার করা হয় কিরকম ভাবে, শ্রেণী সমবায়। তো অ্যামমিটার ব্যবহার করলে কোন একটা বর্তনীর অ্যামমিটার ব্যবহার করলে কিন্তু প্রবাহ মাত্রা যা প্রবাহ মাত্রায় মাপতে চাইছি সেটা কিন্তু পাই না, একটু কমে যায়। কিরকম আমি একটু জাস্ট এবার একটু ম্যাথামেটিক্যালি দেখাবো। ধরো এটা একটা সার্কিট, এটা একটা রোধ, আর একটা ব্যাটারির মাধ্যমে এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, মনে করলাম আই কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে আমরা আই সমান লিখতে পারি V/R। ক্লিয়ার? দিস ইজ অ্যাকিউরেট আই। মাপতে পারছি না বটে, কিন্তু এটা হচ্ছে এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে। এখন আমি যদি এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যায় আইটাকে মাপতে চাই, তাহলে একটা অ্যামমিটার শ্রেণী সমবায় যুক্ত করব। কিরম করে, এই রোধ আর এই অ্যামমিটার যুক্ত করলাম, যুক্ত করে আবার সেই ব্যাটারিটাই যুক্ত করলাম, এই ভি ভোল্টের ব্যাটারি। এইবার এইটা যখনই আমি যুক্ত করব, এর রোধ আর সেটাই আছে, এর তো একটা রোধ আছে, তাহলে সেই রোধটা যখন এর সঙ্গে শ্রেণীতে আছে যুক্ত হয়ে যাবে। তার মানে এখন কারেন্টের মান যদি আই প্রাইম হয় তাহলে আই প্রাইম সমান কত, V/R প্লাস এ হচ্ছে রেজিস্ট্যান্স অফ অ্যামমিটার, রেজিস্ট্যান্স অফ অ্যামমিটার, ঠিক আছে, রেজিস্ট্যান্স অফ অ্যামমিটার, অ্যামমিটারের তুল্য রোধ। এর মানটা কত আমরা গ্যালভানোমিটার দিয়ে তৈরি করেছি, তো এ সমান কত বেরিয়েছিল, আমরা এরম ভাবে বার করেছিলাম 1/A সমান 1/G প্লাস 1/S। তার মানে 1/A সমান GS লসাগু G প্লাস S, और A সমান GS/G প্লাস S। গ্যালভানোমিটার দিয়ে যখন তৈরি করেছি A সমান হচ্ছে এইটা। তার মানে এখন I হচ্ছে এইটা। অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে I ইজ গ্রেটার, I প্রাইম ইজ লেস দেন I, কারণ নিচে আর একটা আছে রোধ, তাহলে I প্রাইমটা কম, আইটা বেশি, তাহলে কমে যাচ্ছে। কি উপায়, এটাকে যদি I ইজিক্যালস টু I প্রাইম করতে হয় তাহলে কি করতে হবে, দেন A ইজিক্যালস টু 0 করে দিতে হবে, A 0 করে দিতে হবে। A 0 করার অর্থ কি, তার মানে অ্যামমিটারের কোনো রোধ থাকবে না। তাহলে অ্যামমিটারের যদি কোনো রোধ না থাকে সেই অ্যামমিটার দিয়ে আমরা কিন্তু কারেক্ট ভ্যালুটা পাবো আই এর। কিন্তু বাস্তবে এই ধরনের অ্যামমিটার হওয়া সম্ভব নয়, অথচ থিওরিটিক্যালি বলছি এই ধরনের একটা অ্যামমিটার তৈরি করা যেতে পারে তাত্ত্বিকভাবে। তাই সেই অ্যামমিটারকে আমরা বলি আদর্শ অ্যামমিটার বা আইডিয়াল অ্যামমিটার। আমরা সেই ধরনের অ্যামমিটারকে আমরা বলি
আদর্শ অ্যামমিটার বা আইডিয়াল অ্যামমিটার। তাহলে আইডিয়াল অ্যামমিটারের রোধ কত? 0। এবং অ্যামমিটারকে বর্তনীতে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। অ্যামমিটার তৈরি করা হয় কি করে? গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি ক্ষুদ্র মানের রোধ ব্যবহার করে। এই গেল অ্যামমিটারের কথা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভোল্ট মিটার। ভোল্ট মিটার দিয়ে কি করা হয় না, ভোল্ট মিটার দিয়ে আমরা কিন্তু দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মাপি। কখনোই কিন্তু তড়িৎচালক বল নয়, আমরা পরে বুঝবো এটা নিয়ে। তড়িৎচালক বল মাপা কিন্তু ভোল্ট মিটার দিয়ে যায় না, কেন যায় না ইত্যাদি বিষয় আমরা পরে আলোচনা করব। কিন্তু এইটুকুই শুধু বলছি যে ভোল্ট মিটার দিয়ে আমরা দুটো বিন্দুর বিভব মাপতে পারি। কিভাবে একটু দেখা যাক। মুছে দিলাম। ভোল্ট মিটার, ধরো এটা একটা রোধ, একটা ব্যাটারির বিভব হচ্ছে ভি, এর মধ্য দিয়ে যাচ্ছে কারেন্টটা। এখন ভোল্ট মিটার দিয়ে যদি এর দু প্রান্তের বিভব মাপতে হয়, তাহলে ভোল্ট মিটারটা কোথায় যুক্ত করতে হবে? এইখানে। এইটা হচ্ছে ভোল্ট মিটার। অর্থাৎ যে দুটো বিন্দুর, যে রোধের দু প্রান্তের বিভব আমি মাপবো, বিভব পার্থক্য আমি মাপবো, তার সঙ্গে সমান্তরাল সমবায়ে ভোল্ট মিটার যুক্ত করতে হবে। তাহলে দ্বিতীয় ইনফরমেশন যেটা পাওয়া গেল, অ্যামমিটারকে যেমন বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, ভোল্ট মিটারকে কিন্তু বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, লাইক দিস, এইভাবে। তো এইটা হচ্ছে ভোল্ট মিটার। এখন আমি আগেই বলেছি যে ভোল্ট মিটার এবং অ্যামমিটার এই দুটো যন্ত্রকেই কিন্তু গ্যালভানোমিটার দিয়ে তৈরি করা যায়। আমরা ইতিমধ্যে দেখলাম যে গ্যালভানোমিটার তৈরি করার জন্য হচ্ছে যে একটা ক্ষুদ্র মানের রোধকে হচ্ছে যে গ্যালভানোমিটারের সঙ্গে অ্যামমিটার তৈরি করার জন্য একটি ক্ষুদ্র মানের রোধকে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। আর এখানে যেটা করা হয় সেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে মডারেট আর ভোল্ট মিটারের রোধ হচ্ছে হাই। তাই এখানে আর একটা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, কারণ তোমরা জানো যে শ্রেণী সমবায়ে যুক্ত করলে রোধ বাড়ে। তাই গ্যালভানোমিটারকে অ্যামমিটার তৈরি করা হয় কিভাবে না, গ্যালভানোমিটারের সঙ্গে একটি উচ্চমানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলেই গোটা সিস্টেমটাকে আমরা বলবো একটি ভোল্ট মিটার। কিরকম আমরা এটা পরে আসছি, এখন আমরা দেখাচ্ছি গ্যালভানোমিটার থেকে কিভাবে ভোল্ট মিটার। অর্থাৎ এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার, এটার সঙ্গে একটা উচ্চমানের রোধ, এই যে অনেক দূরে চলে গেল, এটার সঙ্গে একটা উচ্চমানের রোধ আর ব্যবহার করে এই গোটা সিস্টেমটাকে, রোধ সহ গ্যালভানোমিটার, এই গোটা সিস্টেমটার নাম হচ্ছে ভোল্ট মিটার। আর অ্যামমিটারের ক্ষেত্রে কিরম ছিল? অ্যামমিটারের ক্ষেত্রে ছিল এটা জি, এইখানে রোধটা ছিল ক্ষুদ্র মানের রোধ, এই গোটা সিস্টেমটাকে আমরা বলেছি অ্যামমিটার। এই গোটাটা, এই বক্সটা, আর এই বক্সটা হচ্ছে ভোল্টমিটার। তো এই হচ্ছে, তার মানে এর মান হচ্ছে অনেক বেশি, এর মান হচ্ছে অতি ক্ষুদ্র, তো এর মধ্য দিয়ে করা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এক্ষেত্রেও এই রোধটাকে ব্যবহার করে, যেমন অ্যামমিটারের ক্ষেত্রে এই রোধকে ব্যবহার করে পাল্লা বৃদ্ধি করেছিলাম, ঠিক এখানেও কিন্তু পাল্লা বৃদ্ধি করা যেতে পারে। এই যে গ্যালভানোমিটার, আমি যদি ধরে নিই যেই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আইজি কারেন্ট যেতে পারে, তাহলে তার বেশি কারেন্ট যাবে না। ধরো একটা তুমি উচ্চমানের তড়িৎ প্রবাহকে পাঠাতে চাইছো, কিন্তু এর মধ্য দিয়ে আইজির বেশি গেলে পুড়ে যাবে, তাহলে কি করবে না শ্রেণীতে একটা রোধ যুক্ত করে দাও।
এমন রোধ যুক্ত করো যেন এই বর্তনীর প্রবাহ মাত্রা হয়ে যায় আইজি। তাহলে পরে সেই রোধ তাহলে তখন এই গ্যালভানোমিটারটা তোমার ওইটা মাপতে পারবে। কিন্তু মাপতে যেটা পারছে সেটা তো এই বর্তনীর প্রবাহ নয়, প্রবাহটা অনেক বেশি, কারণ এই রোধটা দিয়ে সেই প্রবাহকে কমিয়ে দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে আমরা ধরো এইটা তো মাপি, অ্যাকচুয়ালি এখানে আমরা যে ছবিটা দেখালাম, ধরো এইটা একটা ব্যাটারি বা সেল, এটা ভি। অ্যাকচুয়ালি এই দু প্রান্তে ভি তৈরি হয়, এইটাকে আমরা বলি টার্মিনাল ভোল্টেজ, এটাও টার্মিনাল ভোল্টেজ। অ্যাকচুয়ালি তার মানে এই ভিটা এখানে তৈরি হয়, কিন্তু এখানে এই ভিটা, এই যে রোধটা, এইখানে আমরা কি করছি, এইখানে একটা ভোল্ট মিটার যুক্ত করে, এখানে যদি শুধু গ্যালভানোমিটার যুক্ত করতাম তাহলে এই গ্যালভানোমিটারের দু প্রান্তের বিভব একই হতো, কিন্তু এখানে গ্যালভানোমিটারের সঙ্গে একটা রোধ আছে, এই যে গ্যালভানোমিটারের সঙ্গে একটা রোধ, তার মানে এই দুটো রোধের যোগফল, সরি এই দুটো বিভবের যোগ, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর এগেনস্ট একটা বিভব হবে, এর এগেনস্ট একটা বিভব হবে, এই দুটো বিভবের যোগফলই হবে উৎসের বিভবের সমান। অর্থাৎ ভি সমান, এর বিভব যদি ভিজি হয় আর এর বিভব যদি ভিআর হয়, তাহলে ভি সমান হচ্ছে ভিজি প্লাস ভিআর। মানে দু জায়গায় ওহমের সূত্র অনুযায়ী এটা হচ্ছে দু জায়গায় এইভাবে ইয়ে হবে। এইবার আমরা যদি এন পাল্লা বৃদ্ধি করতে চাই, এন গুণ, তাহলে ভিজি দিয়ে তো আমি মাপবো, ভিজি বাই মোট প্রবাহ হচ্ছে ভি, ভিজি বাই ভি সমান হচ্ছে 1/n হতে হবে। এন গুণ বৃদ্ধি হতে পারে পাল্লা, তাহলে ভিজি বাই ভি সমান 1/n। তাহলে পরে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরো আমরা এইভাবে লিখতে পারি, ভি ইজিক্যালস টু, আমরা এটা পেলাম ভিজি বাই ভি সমান হচ্ছে এন। তো এখানে যদি আমরা ভিজিটা কমন নিই তাহলে 1 প্লাস ভিআর বাই ভিজি, ভিআর বাই ভিজি, তার মানে ভি সমান ভিজি ইন্টু 1, সরি ভিজি ইন্টু 1 প্লাস ভিআর, মানে কি এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, আইজি, কারণ আইজি প্রবাহ মাপতে পারে, তাহলে আইজি ইন্টু আর বাই আইজি ইন্টু জি, তাহলে আইজি আইজি কেটে গেল, তাহলে ভি বাই ভিজি এদিকে নিয়ে এলাম, ইজিক্যালস টু 1 প্লাস আর বাই জি। তাহলে ভি বাই ভিজি আমরা কি পেয়েছি, ভিজি বাই ভি সমান 1/n, তাহলে ভি বাই ভিজি মানে কত, এন, তাহলে এন সমান 1 প্লাস আর বাই জি। তাহলে পরে এখান থেকে যদি লিখি আর বাই জি সমান কত, এন মাইনাস 1, অতএব আর সমান কত হবে, জি ইন্টু এন মাইনাস 1। লক্ষ্য করো, একটু যদি আমরা রিমাইন্ড করি, আমরা যখন অ্যামমিটারের ক্ষেত্রে পাল্লা এন গুণ বৃদ্ধি করেছিলাম, তখন যে এক্সট্রা রোধটা ব্যবহার করেছিলাম সেই রোধের মান ছিল গ্যালভানোমিটারের n-1 ভাগ, আর এখানে যে এক্সট্রা রোধ ব্যবহার করছি ভোল্টমিটারের ক্ষেত্রে, সেখানে যে সেই রোধটার মান হবে গ্যালভানোমিটারের n-1 গুণ, n-1 গুণ। ঠিক আছে, তাহলে এই তফাৎগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আর এখানে গ্যালভানোমিটারের ক্ষেত্রে ক্যাপিটাল আর ইজিক্যালস টু জি ইন্টু n-1, যদি আমরা n গুণ পাল্লা বৃদ্ধি করি, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, টোটাল রেজিস্ট্যান্স জি প্লাস আর, তাহলে এই সিস্টেমটার টোটাল রেজিস্ট্যান্স কত হবে, জি প্লাস আর, তাহলে জি প্লাস আর এর মান বেরিয়েছে জি ইন্টু n-1, তাহলে জি প্লাস জি এন মাইনাস জি, জি জি কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু জি এন। তার মানে আমি যদি এন গুণ পাল্লা বৃদ্ধি করতে চাই, তাহলে ভোল্টমিটারের পুরো রোধ হবে, যত গুণ বৃদ্ধি করব গ্যালভানোমিটারের রোধের তত গুণ, অর্থাৎ জি ইন্টু এন বাই এন ইন্টু জি। আগের বার কি হয়েছিল, জি বাই এন, অর্থাৎ যত গুণ আমি পাল্লা বৃদ্ধি করেছিলাম তত দিয়ে আমরা ভাগ করেছিলাম, আর এখানে তত দিয়ে গুণ করছি। তো এই হচ্ছে তোমার অ্যামমিটারের, এই ভোল্টমিটারের ক্ষেত্রে পাল্লা। এবারে আমরা সর্বশেষ যে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা ভোল্টমিটারের তোমার হচ্ছে যখন আমরা ব্যবহার করছি তখন কি হচ্ছে, তখন কিন্তু যেমন অ্যামমিটারের ক্ষেত্রে দেখলে একটা অ্যামমিটারকে ব্যবহার করলে বর্তনীর রোধ কিন্তু বর্তনীর প্রবাহ মাত্রা কমে যাচ্ছে, তেমনি ভোল্টমিটার দিয়ে যখন একটা
বিভব মাপতে যাচ্ছি তখন কিন্তু বিভব কমে যাচ্ছে। কিভাবে দেখা যাক। ধরো এই রোধটা এখানে একটা ভি বিভব, এটা ভি, এটা আই, এটা আর, তাহলে ভি ইজ ইকুয়ালস টু আর আই, অর্থাৎ এর দু প্রান্তের বিভবটা এই বিভবটা। এইবার তুমি একটা ভোল্টমিটারকে এখানে যুক্ত করলে, ভোল্টমিটারের মনে করো তুল্যাঙ্ক রোধ আর ভি, যখনই তুমি এখানে যুক্ত করলে এই দুটো রোধের তুল্য রোধের এগেনস্টই ভোল্টেজ ড্রপটা হবে। তাহলে এই দুটো তুল্য রোধ কত? এই দুটো তুল্য রোধ হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই সিস্টেমটার। তাহলে হবে, আমি একবারই করছি, আর ইন্টু আর ভি বাই আর প্লাস আর ভি। তার মানে আর বাই, আরটা হচ্ছে আমার নিজস্ব রোধ আর আর ভিটা গ্যালভানোমিটারের রোধ, আর ভি বাই 1 প্লাস আর বাই আর ভি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখানে ভি সমান ছিল আড়াই, আর এখানে ভি সমান কত হবে? এই যখনই তুমি দেখো এখানে কি হয়েছে, আর বাই আর প্লাস, মানে এখানে এইটা যদি আমি আর প্রাইম ধরি এই গোটাটাকে, তার মানে আর আই প্রাইম, তার মানে এই সরি আর প্রাইম আই, তার মানে আর প্রাইমের মানটা কি হয়ে যাচ্ছে? কমে গেছে তো। আর বাই সামথিং, দেখো এখানে ছিল শুধু আর এখানে আর প্রাইম মানে আর বাই সামথিং, তার মানে এখানে ভোল্টেজটা কিন্তু কমে যাবে, কারণ এই তুল্যাঙ্ক রোধটা কমে যাচ্ছে বলে। তাহলে ভোল্টেজটা যদি আমাকে ঠিক রাখতে হয়, তাহলে দেখো এই টার্মটা না থাকলে হবে না। এই টার্মটা কি করে থাকে না? দেখো আর তো এটা, তাহলে আর ভি কে কত হতে হবে? আর ভি যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে। আর বাই ইনফাইনাইট তার মানে জিরো, তার মানে আর বাই 1 মানে আর, তখন ভি ইজ ইকুয়ালস টু হবে আর আই। অর্থাৎ তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ইয়েটা ব্যবহার করছি আর ভি, অর্থাৎ যে ভোল্টমিটার ব্যবহার করছি তার রোধ যদি ইনফাইনাইট হয় তাহলে অ্যাকিউরেট তার যা সাহায্যে আমরা বিভব মাপতে পারবো, বিভব পার্থক্য মাপতে পারবো। আর যদি ইনফাইনাইট না হয় তাহলে মাপা সম্ভব নয়। তা এবার ইনফাইনাইট হওয়া তো সত্যিই সম্ভব নয়, ভেরি লার্জ হতে পারে, প্রায় মানে অ্যাকিউরেটের কাছাকাছি যাবে, কিন্তু পুরোপুরি অ্যাকিউরেট হবে না। তাই এই ধরনের যে ভোল্টমিটার যেখানে তার নিজস্ব রোধ হচ্ছে যে ইনফাইনাইট, এই ধরনের রোধ তৈরি করা সম্ভব, এই ধরনের ভোল্টমিটার তৈরি করাও সম্ভব নয়। তাই এই ধরনের ভোল্টমিটারকে আমরা বলি আদর্শ ভোল্টমিটার। তাহলে আদর্শ ভোল্টমিটারের রোধ কত? না অসীম, কিন্তু বাস্তবে তা হয় না। তো এই হচ্ছে বিষয়। তো ভোল্টমিটারের তাহলে আমরা দেখলাম যে ভোল্টমিটার একটা গ্যালভানোমিটার থেকে কিভাবে ভোল্টমিটার তৈরি করা হয়, ভোল্টমিটারকে বর্তনীতে কিভাবে ব্যবহার করা হয়, এবং তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাল্লা কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, তার সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।